আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটু জয়েন করে ফেলেন, আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই একটু জয়েন করে ফেলেন, আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। বাংলা বানানের উপরে আজকে একটা বিশাল ক্লাস হবে এবং সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, তাহলে কিন্তু আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলা থেকে আমাদের বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষাতে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু কমন থাকে। ওকে, তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন যাতে করে পরবর্তী সময়ে আপনি নিজেও ক্লাসটা বারবার একটু দেখার সুযোগ পাবেন। হ্যাঁ, ওকে, তো আজকে আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের এই বাংলা বানান নিয়ে কিন্তু সব সময় একটা প্রশ্ন আসে যে কোনো চাকরি পরীক্ষাতে, এবং আমরা বানান অনেকে মুখস্থ করি, কিন্তু এই বিষয়টা কিন্তু মুখস্থ করার মতো বিষয় না। ওকে, সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন, খাতা কলম বের করেন, এখনই শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, যারা শেয়ার করবেন আর হচ্ছে শেয়ার ডান, শেয়ার ডান কথাটা লিখে দিবেন। ওকে, তো আজকে আমাদের বাংলা বানানের উপরে ক্লাস হবে। তো শুরুতেই একটু বলেন যে এই যে বাংলা বানান, এই বানান থেকে কিন্তু আমাদের, ওকে ঠিক আছে, লাইটিং ঠিক আছে আমাদের ইনশাল্লাহ, ধন্যবাদ আমাদের ইদুল স্যারকে। ওকে, এবার দেখেন আমাদের এই বাংলা বানানের আমরা একটু ইতিহাস বলবো। কেন? কারণ বাংলা বানানের ইতিহাস থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে। আচ্ছা, আপনারা একটু বলেন তো যে বাংলা বানানের প্রথম কোন, মানে বাংলা বানান সম্পর্কিত একটা নিয়ম চালু করে, বা আমরা যদি বলি যে বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে, সেটা কোন বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিকভাবে? দেখি এটা কে বলতে পারেন, মানে বাংলাদেশ। ওকে, তো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আসলে এই প্রাতিষ্ঠানিকভাবে বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে, কে বলতে পারবেন? তাহলে প্রাতিষ্ঠানিকভাবে কোন প্রতিষ্ঠান আমরা যদি একটু বলি,
দেখেন প্রাতিষ্ঠানিকভাবে একটু লিখে রাখেন, সেটি হচ্ছে লেখা রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়। এটা একটা বিসিএস আসছে, কলকাতা বিশ্ববিদ্যালয়। আমরা যদি দেখি কত সালে বলেন তো, 1936 সালে বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রথম প্রাতিষ্ঠানিকভাবে বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ওকে, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে? 1936 সালে বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। এরপরে এটা তাহলে একটু লিখে রাখেন, এই 1936 সাল আমাদের বাংলা সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ 1936 সালে দুইজন সাহিত্যিককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি দেওয়া হয়। একজন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1936 সালে, একজন হচ্ছে শরৎচন্দ্র। এই দুজন সাহিত্যিককে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি দেওয়া হয়? ডি.লিট দেওয়া হয়। ডি.লিট মানে হচ্ছে কি ডক্টর অফ লিটারেচার। ওকে, এরপরে দেখেন আমরা যদি একটু বলি, এরপরের বিষয়টা একটু লিখে রাখেন, সেটি হচ্ছে যে 1992 সালে বাংলা একাডেমি, 1992 সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। এটা একটু লেখা রাখেন, এটাও কিন্তু একটা পরীক্ষা আসছে যে কত সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। কত সালে বলেন তো? 1992 সালে। ওকে, তাহলে কত সালে বলেন? 1992 সালে। কথা ক্লিয়ার? দ্রুত একটু নোট করে ফেলেন। ওকে, লেখা শেষ? ওকে, তো এবার দেখেন আমরা মূলত এখন বাংলা বানানের নিয়মে চলে যাব। একটু লেখেন বাংলা বানানের জাদুকরি টেকনিক। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা বানান অনেকে মুখস্থ করি, কিন্তু তারপরে আমাদের মনে থাকে না। কেন? কারণ আমরা এই টেকনিকগুলা জানি না। ওকে, আচ্ছা, যারা লাইভ ক্লাসটা শেয়ার করেন নাই, আচ্ছা আমি একটা কাজ করি, আমি তো নিজেও আসলে ভুলে গেছি, এখন আমি শেয়ার দিই নাই, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার একটা গ্রুপ আছে, আমারও পেজ আছে নিজের, তো ওইখান থেকে আমি একটু শেয়ার দিয়ে নিই। সরি, আমি নিজেই শেয়ার দিয়ে নিই আজকে এখনো। আচ্ছা, তাহলে আপনারা যারা শেয়ার দিবেন অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার ডান কথাটা একটু লিখে নেবেন। হ্যাঁ, শেয়ার ডান কথাটা একটু লিখবেন। ওকে, হ্যাঁ শেয়ার করে দিছি। আচ্ছা, এবার দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে বানানের টেকনিকগুলো আমরা পড়বো। আমাদের যে সমস্যাটা হয় দেখেন, আমরা এইখানে লিখবো হচ্ছে হ্রস্বইকার আর আমরা এখানে লিখবো দীর্ঘইকার। এই দুইটা নিয়ে মূলত আমাদের কি হয়, সমস্যা হয় যে আমরা কোথায় হ্রস্বইকার দিব আর কোথায় দীর্ঘইকার দিব। এক নম্বরে দেখেন দেশ, জাতি ও ভাষার নামের ক্ষেত্রে হ্রস্বইকার। ওকে, দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে কি হয়, হ্রস্বইকার হয়। এখন একটা বিষয় দেখেন, আমরা যদি বলি ইরান, ইরাক, এগুলা কি হবে, হ্রস্বইকার হবে। ইরান, ইরাক কি হবে, হ্রস্বইকার হবে। আবার এখানে ব্যতিক্রম আছে। হ্যাঁ, ব্যতিক্রম দেখেন
চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলোর ক্ষেত্রে কি হয়? দীর্ঘ ইকার। একটু লেখা রাখেন, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা। ওকে, যারা শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার ডান কথাটা লিখে দিবেন। আচ্ছা, এবার দেখেন তাহলে চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কার ক্ষেত্রে কি হবে বলেন? এই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দীর্ঘ ইকার হবে, এটা ব্যতিক্রম। চীন, মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। এবার দেখেন তাহলে চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এগুলোর ক্ষেত্রে দীর্ঘ ইকার। এই তিনটা দেশের নাম কিন্তু একটু ব্যতিক্রম। আচ্ছা, এখন এই যে আমরা বলছি দেশ, জাতি, ভাষা। আচ্ছা, এখন জাতি আমরা যদি বলি তুর্কি জাতি, এটা অবশ্যই কি হবে? রস্বইকার হবে। আমরা যদি বলি আমরা বাঙালি জাতি, অবশ্যই কি হবে? রস্বইকার হবে। আর একটা হচ্ছে ভাষা। দেখেন আমরা যদি বলি আরবি একটা ভাষার নাম, অথবা আমরা যদি বলি ইংরেজি একটা ভাষার নাম, অবশ্যই এগুলো কি হবে? রস্বইকার হবে। তাহলে আমরা চমৎকার একটা নিয়ম জানলাম। এভাবে আমরা প্রায় মোটামুটি 60 থেকে 70টা যদি বড় বড় নিয়ম পড়ে ফেলি, দেখবেন এর মধ্যে হাজার হাজার শব্দ চলে আসবে, এবং এই শব্দগুলা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দুইটা বিষয় বলছি, দেশ, জাতি, ভাষার নামের ক্ষেত্রে কি হয়? রস্বইকার হয়। আর এমনি তিনটা দেশের নাম, সেটা হলো দীর্ঘইকার। কোনটা? চীন, মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা, এগুলোর ক্ষেত্রে কি হয়? দীর্ঘইকার হয়। এ পর্যন্ত ক্লিয়ার? লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখেন। হ্যাঁ, আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই, কোন কালারটা ভালো হয়। হ্যাঁ, অন্য একটা কালার নিচ্ছি আমরা, তাহলে এটা আরো সুন্দর হবে জিনিসটা। আচ্ছা, এটার মধ্যে আমরা যদি সাদা লিখি দেখেন তো কেমন দেখা যায়। এটার মধ্যে এটাও কিন্তু ভালোই আসে, খারাপ আসে না। হ্যাঁ, আচ্ছা আমরা নিচ্ছি, পরে যদি আপনাদের লাগে আপনারা বলবেন। ওকে, এই কালারটা কেমন একটা মতামত জানাবেন। তাহলে রস্বইকার এবং দীর্ঘইকার। আচ্ছা, এবার একটা বানানে আমাদের সমস্যা হয়, একটা হচ্ছে ক রস্বইকার কি, আর একটা হচ্ছে ক দীর্ঘইকার কি। এই কি এবং কি নিয়ে আমরা যে কি সমস্যায় পড়ি সেটা আর কি বলবো, মানে কোথায় রস্বইকার হবে আর কোথায় দীর্ঘইকার হবে। হ্যাঁ, এখন আমরা খুব সহজ করে চিন্তা করব, সেটা হচ্ছে যদি ইশারা দিয়ে উত্তর দেওয়া যায় তাহলে সেটা হবে রস্বইকার। আর কয় দীর্ঘইকার কি কখন হবে? লেখা রাখেন, উত্তরে তথ্য দিতে হয়। উত্তরে কি করতে হয়? তথ্য দিতে হয়। যেমন আমি যদি এরকম বলি, তোমার নাম কি, দেখেন এখানে কিন্তু অবশ্যই তাকে তথ্য দিতে হবে যে আমার নাম জরিনা, আমার নাম, এরকম একটা তথ্য দিতে হবে। কিন্তু আমি যদি বলি তুমি কি যাবে, দেখেন তাহলে কিন্তু শুধু ইশারা দিলে হয়ে যাবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে তুমি কি যাবে, আমি বললাম, অথবা এরকম করলাম, তার মানে শুধু ইশারা দিয়ে উত্তর দেওয়া যায়, সেটা কি হবে? রস্বইকার হবে। কথা ক্লিয়ার? তাহলে একটু বলেন, তাহলে ইশারা দিলে কি হবে? রস্বইকার। আর যদি কি হয়? তথ্য দিতে হয়, তাহলে সেটা কি হবে? দীর্ঘইকার। একটু এই কালারটা নিয়ে একটু মন্তব্য করেন তো স্টুডেন্টরা, যে কালারটা ঠিক আছে কিনা, মানে আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। অবশ্য এই কালারে কিন্তু আমরা এখানে সাদা সাদা ইউজ করতে পারি, সমস্যা নাই। এটাতে সাদা কালারটা ভালো ফুটবে। হ্যাঁ, লেখা শেষ। তাহলে ইশারা দিলে কি হয়? রস্বইকার। যদি বলি তুমি কি যাবে, হ্যাঁ ইশারা দিয়ে উত্তর দেওয়া যায়, রস্বইকার। আর যদি বলি তোমার নাম কি, আমাদের দেশের নাম কি, উত্তরে তথ্য দিতে হয়, মানে সেটা হচ্ছে দীর্ঘইকার। কথা ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা বানানের যে রস্বই আর দীর্ঘের মধ্যে যে তুলনামূলক আলোচনা এইভাবে করব। এমনিতে যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। একটু এই কালারটা নিয়ে একটু মন্তব্য করেন তো স্টুডেন্টরা, যে কালারটা ঠিক আছে। ওকে, এবার আমরা আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখবেন অনেক সময় একটা বানান লিখি যোগী, তাহলে একটু রেখা রাখবেন যে যোগী বানানে কি হবে? দীর্ঘইকার হয়। যেমন আমরা যদি এরকম বলি, আমরা বললাম ধরেন প্রতিযোগী, এই বানানটাতে কি হবে? এই বানানটাতে কিন্তু দীর্ঘইকার হবে। অথবা আমরা বললাম সহযোগী,
তাহলে সকল যোগী বানানে কি হয়? দীর্ঘ ইকার হয়। সকল যোগী, হ্যাঁ কালার ঠিক আছে, ওকে। আচ্ছা এবার দেখেন, কিন্তু আমরা যদি এরকম বলি যে যোগী এটার সাথে তা দিলাম, তাহলে কিন্তু কি হয়ে যাবে? রস্যইকার হয়ে যাবে। যেমন আমি বললাম প্রতিযোগিতা, তাহলে অবশ্যই প্রতিযোগিতা বানান কি হবে? রস্যইকার হবে। তাহলে লিখে রাখেন, যোগীর সাথে যদি তা হয় তাহলে কি হবে? দীর্ঘ ইকার হবে। হ্যাঁ, যোগীর সাথে যদি তা হয় তাহলে কি হবে? দেখেন, যোগীর সাথে যদি তা হয়, হোয়াইট কালার ডান, একজন লিখছে হোয়াইট কালার ডান, ওকে। তাহলে যোগীর সাথে তা হলে তাহলে কি হবে? রস্যইকার হবে। ওকে, কথা ক্লিয়ার? তাহলে দেখেন, যোগীর সাথে যদি তা হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে রস্যইকার। তাহলে সকল যোগী বানান লেখা শেষ হলে একটু ডান কথা, এভাবে আমরা প্রত্যেকটা বানান মানে এটার ব্যতিক্রমটা শিখবো। প্রথমে এটা শিখবো রস্যই কোথায় হবে, তারপর দীর্ঘই কোথায় হবে। তাহলে একই সাথে আমাদের দুইটা বানান পড়তেছি। হ্যাঁ, কয়টা? কথা ক্লিয়ার? তাহলে যোগীর সাথে যদি তা হয় তাহলে হবে কি? অবশ্যই হবে সেটা রস্যইকার, কিন্তু সকল যোগী বানানে হবে দীর্ঘইকার। যোগী আছে যেখানে, দীর্ঘইকার সেখানে। ঠিক না ভাই? ঠিক, ঠিক কিনা বলেন? ওকে। আচ্ছা এবার আমাদের অনেক সময় দেখবেন বানানের ক্ষেত্রে কিছু বানান আছে এরকম যে আলী আবলি, আলী আবলি, আর এটা হচ্ছে অঞ্জলি। তো এই বানান গুলাতে কি হয়? রস্যইকার হয়। যেমন আমি বললাম ধরেন বর্ণালী, তাহলে বর্ণালী বানানে কি হবে? রস্যইকার হবে। আমি বললাম ধরেন এরকম সোনালী বানানে কি হবে? রস্যইকার হবে। আমি বললাম প্রশ্নাবলী, এই বানানটা তো কি হবে? রস্যইকার হবে। আমি বললাম শ্রদ্ধাঞ্জলি, এই বানানেও কি হবে? রস্যইকার হবে। তাহলে আলী আবলি অঞ্জলি যেখানে পাবো সেখানে কি হবে? রস্যইকার হবে। এখন এইটারই আবার ব্যতিক্রম, আমি যেভাবে বলতেছি আপনি যদি খাতায় আসলে এইভাবে নোট না করেন তাহলে আসলে আপনার কোনো কাজ হবে না। যারা ক্লাস করতেছেন শুধু শুয়ে শুয়ে ক্লাস দেখতেছেন, তারা আমি তাদেরকে একবার খুব অনুনয় বিনয় করে বলতেছি শ্রদ্ধার সাথে, আপনি ক্লাস থেকে লিভ নিয়ে নেন, কোনো লাভ নাই। এখন শুনবেন, ভালোই লাগতেছে, পরে আর মনে থাকবে না। যারা টেবিলে মানে চেয়ারে বসে টেবিলে খাতা রেখে কলম দিয়ে নোট করতেছেন, এটা তাদের আজীবনে একটা সম্পদ হয়ে যাবে। যে আমি আমিনুল স্যারের বাংলার একটা ক্লাস করছিলাম, কোথায়? সেই সাইদুল স্যারের টিউটোরিয়ালে। তো একটা ফ্রি ক্লাস করছি, তো সেইখান থেকে আমি বানানে এই টেকনিকগুলো শিখছি। এটা আমার চাকরি পরীক্ষা কাজে লাগবে, এটা আমার সারা জীবন কাজে লাগবে। আর যারা বিনোদন নিচ্ছেন, যে নাটক দেখতেছি মনে হয়, শুয়ে শুয়ে ক্লাস করতেছি, ভালোই তো লাগতেছে, কমেন্ট গুলা পড়তেছি, আসলে কোনো লাভ নেই। কমেন্ট আপনি পড়বেন না, কমেন্ট পড়ার কোনো দরকার না। আপনি ক্লাস করতে আসেন, ক্লাসের ইনফরমেশন দেখবেন। তো ক্লাসের সিস্টেম কি অনলাইনে সর্বোচ্চ 100% যারা ক্লাসে একবারে বেনিফিট পেতে চান, অবশ্যই চেয়ারে বসবেন, টেবিলে আপনি খাতা রেখে সুন্দর করে কলম দিয়ে নোট করবেন, পারলে দুইটা কলম নিয়ে বসবেন। কিছু সুপার টেকনিক আপনি লাল কালি কলম দিয়ে বা সবুজ কালি কলম দিয়ে লিখবেন। তাহলে এটা ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে সোনালী ব্যাংক। এই যে সোনালী ব্যাংক, এটা বানানটা কিন্তু দীর্ঘইকার হবে, এটা ব্যতিক্রম। আমি যদি বলি রূপালী ব্যাংক, তো এই বানানটাও কি হবে? বানানটা দীর্ঘইকার হবে। আমি যদি বলি পূবালী ব্যাংক, তো এই বানানটা কি হবে? দীর্ঘইকার হবে। তাহলে ব্যাংকের নামের ক্ষেত্রে কি হয়? দীর্ঘইকার হয়। আমি বললাম আমার মামাতো বোন সোনালী, বানানটা হবে রস্যইকার, এই যে সোনালী। আমি বললাম সোনালী ব্যাংক, ব্যাংকের সামনে দিয়ে গেল, তাহলে অবশ্যই বানানটা কি হবে? দীর্ঘইকার। তারপর সে রূপালী ব্যাংকে গেল, তারপর পূবালী ব্যাংকে গিয়ে টাকা তুললো, এগুলো সবই কি হবে? দীর্ঘইকার হবে। কথা ক্লিয়ার? আপনারা আমার কথা শুনে হয়তো খারাপ লাগতে পারে, হ্যাঁ, কিন্তু আসলে এটাই বাস্তব। ঠিক আছে, যারা ক্লাসে সর্বোচ্চ এরকম চান যে না আমি সর্বোচ্চ একটা কোয়ালিটি পেতে চাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইচআর রূপালী, ধন্যবাদ আপনাকে, সে নোট করতেছে, বলছে স্যার নোট করতেছি। হ্যাঁ, ওকে। তাহলে মনে রাখবেন যে ক্লাস থেকে যারা সর্বোচ্চ ভালো কিছু পেতে চান, ক্লাসের প্রত্যেকটা কথা নোট করতে হবে। আমি যদি কোনো কিছু ভুল করাই, সেটা আপনারা কমেন্টে বলবেন যে স্যার আপনি এটা ভুল করাচ্ছেন। ওকে, ক্লিয়ার? লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখেন, অথবা শুধু ডি লিখেন। আপনি যদি ক্লিয়ার হয় তাহলে লিখবেন সি, ক্লিয়ার মানে লিখবেন সি, আমি বুঝবো ক্লিয়ার। আর যদি লেখা শেষ হয়ে থাকে শুধু লেখেন ডি, ডি মানে ডান, এরকম আমি বুঝে নিব। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? বোঝে না, সে বোঝে না,
কি যে বুঝে না তাও বুঝে না। ওকে, তাহলে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কি রস্যই আর কি দীর্ঘই। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে মনে রাখবেন একটা প্রত্যয় নিয়ম আছে যে তয় ব যুক্ত প্রত্যয়ে কি হয়, রস্যইকার হয়। যেমন আপনি দেখেন, আমরা যদি বলি মন্ত্রিত্ব, আমরা যদি বলি স্থায়িত্ব, আমরা যদি বলি দায়িত্ব, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যখন আমরা এই শব্দগুলা বলবো, মন্ত্রী বানানটা দীর্ঘইকার, আমি যখন বলবো দায়ী বানানটা দীর্ঘইকার, আমি যখন বলবো স্থায়ী বানানটা কি হবে, দীর্ঘইকার হবে। কিন্তু এই যে মন্ত্রী, তারপরে হচ্ছে স্থায়ী, দায়ী, এগুলোর সাথে যখন তয় বয় একটা প্রত্যয়, এরকম তয় ব একটা প্রত্যয় যুক্ত হয়ে গেল, তখন বানানটা রস্যইকার হয়ে গেল। কিন্তু তিনটা বানান কি হয় না, পরিবর্তন হয় না, যেটা নারী সংক্রান্ত। নারী সংক্রান্ত তিনটা বানান কি কি? যেমন আমি যদি বলি নারীত্ব, এই বানানটা দীর্ঘইকার। আমি যদি বলি সতীত্ব, এই বানানটা দীর্ঘইকার। আমি যদি বলি কুমারিত্ব, এই বানানটা দীর্ঘইকার। মানে মেয়েদেরকে আসলে চেঞ্জ করা যায় না, দেখবেন মেয়েরা আসলে পরিবর্তিত হইতে চায় না, খুবই সমস্যা এটা। তাহলে লেখা রাখেন নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব, এই তিনটা বানানের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। কি কি বলছি বলেন? নারীত্ব, সতীত্ব, কুমারিত্বের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই তিনটা জিনিস থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। ওকে। আলী হোসেন বলছে আর গানটা আর গায়েন না, ঠিক আছে, হ্যাঁ, গানটা গাবো না, ঠিক আছে। ওকে, আমরা তো 500 এখনো হইলো না আমাদের ক্লাসে। সবাই একটু শেয়ার করেন, শেয়ার ডান কথাটা লিখে দেন, অথবা অন্তত 10 জন বন্ধুকে মেনশন করেন। ফ্রেন্ড লিস্টে কি 10 জন বন্ধু নাই? যার 10 জন বন্ধু নাই সে তো বাপারাজের চাইতে অসহায়। তো সাইদুল স্যার তো ফ্রি ক্লাস দিচ্ছে আপনাদেরকে, আর আপনারা। ওকে, এখন বলছে যে সিঙ্গেল 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 থাকলে দীর্ঘই। হ্যাঁ, সিঙ্গেল থাকলে তো দীর্ঘই হবে, সিঙ্গেল থাকলে এখানে দীর্ঘই। দেখেন এখানে নারী দীর্ঘই, নারীত্ব দীর্ঘই, এখানে সতী দীর্ঘই, সতীত্ব দীর্ঘই, এখানে। হ্যাঁ, তবে কুমারী বানানটা এখানে দীর্ঘই না, আধুনিক ব্যাকরণে কিন্তু সেটা কুমারী বানানটা রস্যই হইতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এই তয় ভয় যুক্ত প্রত্যয়ের একটা নিয়ম জানলাম যে নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব তাহলে কি হবে, দীর্ঘইকার হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা যেটা পড়তেছিলাম রস্যই এবং দীর্ঘই। দেখবেন আমাদের কিছু শব্দ আছে এরকম যে সাধারণ সংখ্যাবাচক শব্দে রস্যইকার হয়। সংখ্যা নিয়ে আমরা একটু কথা বলবো এখন। একটু লিখে রাখেন যে আমাদের একটা টেকনিক হচ্ছে, লেখেন সাধারণ সংখ্যাবাচক শব্দে বা সাধারণ সংখ্যার ক্ষেত্রে কি হয়, রস্যইকার হয়। যেমন আমি ধরেন বললাম 30, আমি ধরেন বললাম যে 80, আমি ধরলাম বিলিয়ন, মিলিয়ন, এরকম যত সাধারণ সংখ্যা আছে তাহলে রস্যইকার। কিন্তু এইখানেও নারীর একটা ঝামেলা তৈরি করে, মানে নারীদেরকে আসলে পরিবর্তন করা খুব কঠিন। এখন তাহলে এই নিয়মটা আমাদের জানতে হবে, যেহেতু নারীরা ঝামেলা করে। লেখা রাখেন সংখ্যা দ্বারা যদি নারীবাচকতা বোঝায়, কি বোঝায়, নারীবাচকতা বোঝায়, তবে দীর্ঘইকার। যেমন দেখেন আমি বললাম ষোড়শী, ষোড়শী মানে কি, 16 বছর বয়সী একটা মেয়ে। তাহলে ষোড়শী বানানে কি হবে, ষোড়শী নামে কিন্তু একটা নাটক আসছে শরৎচন্দ্রের, ষোড়শী। হ্যাঁ, নারী হলো বিজয়া রমা, তাহলে ষোড়শী, বিজয়া, রমা, এই তিনটা হচ্ছে শরৎচন্দ্রের নাটক। তাহলে এখন দেখেন আজকে পারলে সাহিত্য নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে ষোড়শী বললেন বা অষ্টাদশী বললেন, যাই বলেন, তাহলে ষোড়শী দ্বারা একজন 16 বছর বয়সী নারীকে বোঝাচ্ছে। এই জন্য সংখ্যা দ্বারা যখন নারীবাচকতা বোঝায় তখন দীর্ঘইকার। তাহলে সাধারণ সংখ্যার ক্ষেত্রে সারা জীবন কি হবে, রস্যইকার হবে। একজন বলছে গানটা পুরা গানটা আসলে আমি পারি না। হ্যাঁ, আমি পারি না, আমি কেন পারি না। তাহলে বলেন সংখ্যা দ্বারা যদি নারীবাচক বোঝা যায় তাহলে দীর্ঘইকার হবে, মানে নারী মানেই হলে দীর্ঘইকার। কিন্তু নারী, সতী, সাধ্বী এরকম যদি বলেন সংখ্যা দ্বারা যদি নারীবাচকতা বোঝায় তাহলে সেখানে কি হবে, দীর্ঘইকার হবে। ঠিক না ঠিক? তাহলে মা বোনেরা একটু লিখে রাখেন যে সংখ্যা দ্বারা যদি নারীবাচকতা বোঝায় তবে সেটা কি হয়, দীর্ঘইকার হয়। আরেকটা নিয়ম লেখেন,
যে তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। যেমন আমরা যদি এরকম বলি অর্ধাঙ্গী বানানে কি হবে? অর্ধাঙ্গী মানে দীর্ঘ ইকার। আমরা এরকম ভাবে যদি বলি সতী, দীর্ঘ ইকার। আমরা যদি বলি জননী, সেখানে কি দীর্ঘ ইকার। তাহলে তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। লেখেন, তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। লেখা শেষ। তাহলে তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। ক্লিয়ার? তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। লেখা শেষ। তাহলে বলেন, তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। কিন্তু সাধারণ সংখ্যার ক্ষেত্রে কি হয়? হ্রস্ব ইকার হয়। সাধারণ সংখ্যার ক্ষেত্রে হ্রস্ব ইকার, কিন্তু তৎসম নারীবাচক শব্দে কি হয়? দীর্ঘ ইকার হয়। কথা ক্লিয়ার? ওকে, এবার আমরা পড়ব হচ্ছে হ্রস্ব অথবা দীর্ঘ। আমরা এবার হ্রস্ব দীর্ঘ পড়ব। হ্যাঁ, তাহলে একটু লেখেন, হ্রস্ব আর একটা কি? দীর্ঘ। হ্রস্ব দীর্ঘর বিষয়টা একটু লিখে রাখতে হবে। সেটা হচ্ছে যে দূরত্ব বোঝাতে দূর বানানে দীর্ঘকার। দূরত্ব বুঝাইতে দূর বানানে কি হয়? দীর্ঘকার হয়। হ্যাঁ, এই কালারটা সমস্যা হচ্ছে, একটু লেখেন হ্রস্ব এবং দীর্ঘ। লেখেন, দূরত্ব বুঝাতে কি হয়? দীর্ঘকার। যেমন আমরা যদি বলি দূরবীক্ষণ, আমরা যদি বলি দূরদর্শন, তাহলে দূরত্ব বোঝাতে কি হয়? দীর্ঘকার হয়। এবার একটু লেখা রাখেন যে দূরত্ব না বোঝালে কি? হ্রস্বকার। যেমন আমি বললাম দুর্নাম, আমি বললাম ধরেন দুর্মর, এই বানানগুলোতে কি হবে? হ্রস্বকার হবে। কথা ক্লিয়ার? এখন ঠিক আছে, এখন চেঞ্জ করে দিছি। হ্যাঁ, চেঞ্জ করে দিছি। আচ্ছা, কালার চেঞ্জ করে দিছি, সমস্যা নাই। কালার চেঞ্জ করে দিছি, দেখেন। তাহলে দূরত্ব বোঝাতে কি হবে? দীর্ঘকার। আর দূরত্ব না বুঝালে সেটা কি হবে? হ্রস্বকার হবে। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিছি। ওকে, দেখেন ক্লিয়ার বিষয়টা? লেখা শেষ। তাহলে দূরত্ব বুঝাইতে কি হয়? দূরত্ব বুঝালে দীর্ঘকার, দূরত্ব না বুঝালে কি হয়? হ্রস্বকার। ওকে ওকে। আচ্ছা, এবার দেখেন আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ। যেমন দেখেন, আমরা একটা বানান জানি যে বধূ। এই বধূ মানে বউ। মনে রাখবেন, বিয়ে শাদী করলে দীর্ঘদিন সংসার করতে হয়, তাহলে বানানটা কি হবে? দীর্ঘকার। কিন্তু আমাদের আরেকটা বানান আছে, ব চন্দ্রবিন্দু ধরস্বকার। এই বধূ মানে হচ্ছে বান্ধবী। বলছে না, আমারই বধূ আন বাড়ি যায় আমারে আঙিনা দিয়া, সই কেমনে ধরব হিয়া, আমারই বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। কথা ক্লিয়ার? সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। বলেন।
লেখা শেষ? তাহলে সই কেমন দৈর্ঘ্য হিয়া আমারই বধূ আনবার যে, বলেন তো এই কথাটা কে বলছে? ওকে, ক্লিয়ার? তাহলে দীর্ঘ আর হ্রস্বকার বিষয়টা আমরা একটু জানলাম। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে অদ্ভুত বানানে হ্রস্বকার, অদ্ভুত বানানে কি হবে? হ্রস্বকার। আরেকটা জিনিস মনে রাখবেন, বাকি যত ভূত আছে কি হবে? বাকি যত ভূত আছে দীর্ঘকার। যেমন আমরা যদি বলি কেন্দ্রীভূত, অবশ্যই এই বানানটা কি হবে? দীর্ঘকার হবে। আমি বললাম শুধু ভূত, এটা দীর্ঘকার। আমি যদি বলি বশীভূত, সেই বানানটাও দীর্ঘকার। এখন একজন বলছে স্যার অদ্ভুত বানানে কেন হ্রস্বকার? আমি বললাম বানানটাই অদ্ভুত। বানানটাই কি অদ্ভুত? হ্যাঁ, বানানটাই অদ্ভুত। বুঝতে পারছেন? বানানটাই অদ্ভুত। সুজয় বিশ্বাস বলছে যে নাইস ক্লাস। ওকে, আশা করি তাহলে নতুন কিছু পাচ্ছেন নাকি? তাহলে বানানটাই অদ্ভুত। তাহলে অদ্ভুত বানানের হ্রস্বকার, বাকি যত ভূত আছে কি হবে? দীর্ঘকার। ওকে, কথা ক্লিয়ার? ওই যে বৌদ্ধ বানানে কি বলছিলাম, একটা হলো হ্রস্বকার, বৌদ্ধ মানে যেটা বান্ধবী, বান্ধবী তো 2-4 বছর থাকে, আর বিয়ে করলে বউ দীর্ঘদিন থাকে, তাহলে দীর্ঘকার। হ্যাঁ, ওকে। ওই যে আপনাদেরকে একটা কথা বলছিলাম না, মধ্যযুগের উক্তি থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে পরীক্ষায়। হ্যাঁ, মধ্যযুগের উক্তি, এই মধ্যযুগের উক্তি থেকে যে প্রশ্ন আসে, সেখানে আমাদের একটা প্যাচ লাগে, সেটা হলো একটা হলো চণ্ডীদাস আর একটা হলো জ্ঞান দাস। এখন এটা চণ্ডীদাস বলছে কোনটা আর জ্ঞান দাস কোনটা বলছে, তা আপনারা এখানে জাস্ট একটা টেকনিক ফলো করবেন। সেই টেকনিকটা হচ্ছে সবার সই, সবার সই চণ্ডীদাস। সবার সই চণ্ডীদাস মানে কি? সবার উপরে মানুষ সত্য কে বলছে? চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া আমারই বধূ আন বাড়ি যায়, আমারে আঙিনা দিয়া কে বলছে? চণ্ডীদাস। সই কেবা শোনাইলো শ্যাম নাম, এটাও কে বলছে? চণ্ডীদাস। তার মানে সবার থাকলে চণ্ডীদাস, সই থাকলে চণ্ডীদাস। আমার মনে রাখবো সবার সই চণ্ডীদাস। আর একটা কথা মনে রাখবেন, লাগি থাকলে জ্ঞান দাস। সব সময় আমরা জ্ঞানের সাথে লেগে থাকবো। লাগি থাকলে কে বলছে? জ্ঞান দাস। যেমন আমি যদি যেখানে 1 নাম্বার একটা উক্তি বলি, রূপ লাগি আখি জুড়ে, তাহলে রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর। রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, লাগি আছে কে বলছে? জ্ঞান দাস। জ্ঞান দাস বলছে রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মন। তা লাগি আছে কে বলছে? জ্ঞান দাস। ওনার আরেকটা উক্তি আসে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনো অনলে পুড়িয়া গেল। সুখের জন্য এই ঘরটা বাঁধলাম, আগুনে পুড়ে গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনো মানে বাঁধলাম। তাহলে এই কথাটা কে বলছে? এটাও কিন্তু জ্ঞান দাস বলছে। তাহলে আমরা মনে রাখবো আমরা সব সময় জ্ঞানের সাথে লেগে থাকবো। তাহলে এখানে লেগে থাকার কথা কে বলছে? জ্ঞান দাস। তাহলে উক্তি থেকে একটা প্রশ্ন আসলে কিন্তু ক্লিয়ার। কথা ক্লিয়ার? তাহলে সুখের লাগিয়ে ঘর বাঁধিন অনলে পুড়ে গেল, তাহলে সুখের জন্য ঘরটা বাঁধলাম কিন্তু আগুনে পুড়ে গেল। রূপ লাগিয়া খিচুড়ে গুনে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, এগুলো সবই কে বলছে? জ্ঞান দাস। মনে রাখবো লাগি থাকলে জ্ঞান দাস, সবসময় আমরা জ্ঞানের সাথে লেগে থাকবো। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা মনে রাখবো সই থাকলে চণ্ডীদাস, লাগি থাকলে জ্ঞান দাস। সই থাকলে চণ্ডীদাস, লাগি থাকলে জ্ঞান দাস। বলেন, লেগে থাকলে অবশ্যই আপনার জ্ঞান হবে। ঠিক কিনা বলেন? কথা ক্লিয়ার? আচ্ছা, অনেকে বলতেছে বিগত সালের উদাহরণ। আচ্ছা, উদাহরণ আমরা দিব, সমস্যা নাই। যারা বেসিক না জানে, আপনি খালি বিগত সালের প্রশ্ন বাচ্চাদের মধ্যে মুখস্থ করলে হবে না। হ্যাঁ, একজন বলছে কমেন্টই করেন নাকি লিখেন? হ্যাঁ, আসলে আপনারা একটু কমেন্ট কম করে একটু লিখেন। হ্যাঁ, সুখে জ্ঞানের লাগি সুখের লাগি রূপের দরকার, ভালো কথা বলছেন। জ্ঞানের লাগি সুখের লাগি, এই কথাটা আমার বইতে লেখা ছিল, আমার সাহিত্য সঞ্চয় একটা বই ছিল লেখা ছিল। আচ্ছা,
আপনারা আরেকটা কাজ করবেন, যারা চাকরি পরীক্ষা দিবেন, স্বপ্ন বিসিএস ক্যাডার নামে একটা সাজেশন বই আছে আমার লেখা। এখানে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা সাজেশন দেওয়া আছে, সকল চাকরি পরীক্ষা, বিসিএস নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20 গ্রেড, তারপরে ব্যাংক জব, হ্যাঁ, শিক্ষক নিবন্ধন সবই। তো আপনারা স্বপ্ন বিসিএস ক্যাডার সারা বাংলাদেশে পাবেন, দাম নিবে 100 টাকা। এটা একটু সংগ্রহ করে নেবেন, সকল চাকরি পরীক্ষা সাজেশন দেওয়া আছে এখানে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আছে। আচ্ছা, এবার আমরা একটু বিগত প্রশ্নে চলে যাই, দেখি আমাদের প্রশ্নগুলা কেমন আসে। দেখেন, কোন বানানটি প্রমিত, প্রমিত মানে শুদ্ধ, আটচল্লিশ ডাক্তারদের বিসিএস এটা আসছে, কোন বানানটি প্রমিত। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে হবে পশ্চাৎভূমি, তাহলে দ হবে। খণ্ডত্ব কেন হবে না? কারণ আমরা জানি ত থাকলে খণ্ডত্ব, মানে এখানে একটা বিষয় হলো, দেখেন বানানের ক্ষেত্রে আমরা কিন্তু একটা অর্থ চিন্তা করব। হ্যাঁ, যে পশ্চাৎভূমি মানে অর্থের একটা ব্যাপার আছে, তো এই অর্থটা আমরা কি করব, চিন্তা করব। এরপর দেখেন কোন বানানটি শুদ্ধ, এখানে দুইটা, এখানে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, কেন বলেন তো? কারণ একটা মজার বিষয়, এটা মনে রাখবেন এইভাবে, যে এই যে আমরা বললাম মূলা, এটাও কিন্তু আমরা বলি, কেন? এটা হলো আমরা নরমালি সাধু ভাষায় বলি, কিন্তু চলিতর ক্ষেত্রে আমরা বলি মূল, তাহলে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ। আসলে এটার ক্ষেত্রে আমার মনে হয় পিএসসি এটাকে আনসার ধরতে পারে মূল, বাট আমার মানে আসলে প্রকৃতপক্ষে এই দুইটাই শুদ্ধ। এরপর দেখেন শুদ্ধ বানানের গুচ্ছ, এটাই হলো একটা বাঁশ দেওয়ার প্রশ্ন। শুদ্ধ বানানের গুচ্ছ মানে কি? তার মানে আপনি দেখেন সবচেয়ে মজার বিষয় কি, 3 4 12টা বানান দেওয়া আছে, কিন্তু আমরা কোনোদিনও 12টা বানান চেক করব না, আমরা মানে ইনস্ট্যান্ট আনসার করে ফেলতে হবে। দেখেন এখানে আমরা শিরোচ্ছেদ ভুল পাইছি, তাহলে এটা আনসার হবে না, শুদ্ধ যেহেতু শুদ্ধ চাইছে। এইখানে শিরোচ্ছেদ ভুল, তাহলে এটা আনসার হবে না। এখানে শিরোচ্ছেদ ভুল, আনসার হবে না। এখন আমরা খুব সহজে চিন্তা করি, এখানে শিরোচ্ছেদ শুদ্ধ, এখানে দরিদ্রতা শুদ্ধ, এখানে সমীচীন শুদ্ধ, তার মানে গুচ্ছ মানে কি তিনটাই শুদ্ধ, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে এখন তিনটাই শুদ্ধ কোনটা বলেন তো? তিনটাই শুদ্ধ হচ্ছে এটা, যে শিরোচ্ছেদ, তারপরে কি দরিদ্রতা এবং সমীচীন, কারণ দরিদ্রতা বানান রস্বইকার হয়, শিরোচ্ছেদ আমরা গতকালকে পড়াইছি শির বিসর্গ ছেদ, মানে সন্ধির ক্লাসে পড়াইছি এটা, আর সমীচীন মানে দুইটাই কি হয়, দীর্ঘইকার হয়। এরপর দেখেন কত সালে প্রণীত হয়, বলেন প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়, এটা একটু বলেন। বলেন প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে? একটু আগে কিন্তু পড়াইছি এটা, এটা যদি না পারেন কেমনে হবে বলেন? প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় বলেন তো? বইটার নাম হচ্ছে স্বপ্ন বিসিএস ক্যাডার। হ্যাঁ, কথা ক্লিয়ার? লেখা শেষ? এটা বলেন। অবশ্যই 1992 সালে, যেটা আমরা একটু আগে পড়লাম। কত সালে বলেন তো? 1992 সালে। আচ্ছা, আর এরপরে শুদ্ধ বানান কোনটা বলেন তো? মুমূর্ষু। আমরা মুমূর্ষু হইলে 121 নাম্বারে কল দিব। কেউ যে মুমূর্ষু এরকম 121 কল দেব, কেন? কারণ এই যে মু, এটা হলো এক, রস্যকার মানে এক, আবার এই মু মানে দীর্ঘকার মানে কত? 2, আবার মু রস্যকার মানে কত? সরি, মুমূর্ষু এই রস্যকার মানে কত? 1। তাহলে এই যে মুমূর্ষু হইলে আমরা কত নাম্বারে কল দিব? 121-এ কল দিব। তাহলে মুমূর্ষু বানানটা আমরা মনে রাখবো 121 দিয়ে। 1 মানে রস্যকার আর 2 মানে দীর্ঘকার। আমি আবারও বলছি, 1 মানে রস্যকার আর 2 মানে কি? 2 মানে দীর্ঘকার। 1 মানে রস্যকার, 2 মানে কি? দীর্ঘকার। কথা ক্লিয়ার? এরপর দেখেন ভুল বানান কোনটি, ভুল বানান কোনটা বলেন তো? ভুবন, কারণ আমরা জানি ভুবন বানানে কি হবে? রস্যকার হবে। তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে কি বানান? ভুল বানান কোনটি। তাহলে এখানে ভুল বানান কোনটা? ভুবন হচ্ছে কি বানান? ভুল বানান। ওকে, ভুল বানান। ফারিহা জান্নাত বলছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম 1992 সালে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ভুল বানান হচ্ছে ভুবন। এরপর দেখেন সঠিক বানান নয় কোনটা বলেন তো? সঠিক বানান নয় কোনটা? এখানে কিন্তু নয় বলছে, অনেকের কিন্তু নয় চোখেই পড়বে না। নয় কোনটা অনেকের চোখেই পড়বে না মিয়া। দেখেন এখন ধরনী, তো এখানে সঠিক বানান নয় মানে কি?
সহজ কথা, তাহলে ভুল জানতে চাওয়া হয়েছে, ভুল জানতে চাওয়া হয়েছে, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, তাহলে এগুলো আনসার হবে না, যেহেতু এগুলো সবই শুদ্ধ। তাহলে এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, কারণ এটা সঠিক বানান নয়, মানে এটা হচ্ছে কি বানান, ভুল বানান। আর এটা সঠিক বানান আমরা সবাই জানি, সেটা হলো প্রাণী বানান, প্রাণী। এখন এই যে সঠিক বানান যদি জানতে চাওয়া হয়, তাহলে এখানে আবার বলে দিচ্ছে সঠিক বানান নয়, নয় মানে কি, ভুল। এরপরে দেখেন, কারণ প্রাণী বানানের মূর্ধন্য হবে, শুদ্ধ নয় কোনটা বলেন তো, কোনটি শুদ্ধ নয়, এটা একটা আনসার করেন, কোনটা শুদ্ধ নয়। ওকে, যন্ত্রণা, কারণ যন্ত্রণা বানানে কি হবে, মূর্ধন্য হবে, যন্ত্রণা মূর্ধন্য হবে। ওকে, যন্ত্রণা। এখানে দেখেন কোন বানানটি শুদ্ধ, এটা আমি এই যে গতকালকে বিসর্গ সন্ধি ক্লাসে এটা পড়াইছি, এই শুক্রবারের ক্লাসে পড়াইছি, কিন্তু বলেন এই শুক্রবারের ক্লাসে আমি এটা পড়াইছি, মনে করে দেখেন কোন বানানটি শুদ্ধ, সেটা হলো মনোকষ্ট। এই মনোকষ্ট এটা হলো এমন একটা বিসর্গ সন্ধি যেটার মাঝখানে বিসর্গ থেকে যায়, এটা কিন্তু একটা বিসর্গ সন্ধির উদাহরণ। এই মনোকষ্ট শব্দে এবং প্রাতকাল শব্দের মাঝখানে কিন্তু বিসর্গ থেকে যায়, মনের মধ্যে মানুষের কষ্ট কিন্তু থেকে যায়, কষ্ট কিন্তু সব সময় দূর হয় না। এই জন্য কি করবেন, এই যে মাঝখানে বিসর্গটা থেকে যাবে মনোকষ্ট শব্দে, কারণ মানুষের মনের ভিতরে কিন্তু কষ্ট কি হয়, ভিতরে থেকে যায়। এই জন্য মনোকষ্টে বানানি কি হবে, কোথায় হবে, এটা ভিতরে কিন্তু এটা হবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? তো এবার দেখেন কোনটি শুদ্ধ বানান, এখানে দেখেন শুদ্ধ বানান হচ্ছে কোনটা, প্রজ্জ্বল। কেন, এটা হবে প্রযোগ উজ্জ্বল, যদি আমরা এরকম বলি প্রযোগ উজ্জ্বল, তাহলে এই যে প্রযোগ উজ্জ্বল, তাহলে সমান সমান কি হলো, প্রজ্জ্বল। এটা হচ্ছে শুদ্ধ বানান, বা তার মানে বাকি সবগুলাই ভুল। কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে বলেন তো, কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে এটা বলেন। কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে, সেটা হলো ত্রিভুজ, তার মানে বাকিগুলা কি ভুল। কারণ আমরা জানি শূন্য বানানে কি হবে, দন্তন্য হবে, আমরা জানি পূর্ণ বানানে মূর্ধন্য হবে, আবার আমরা জানি ভুবন বানানটা কি হবে, রস্যকার হবে। তাহলে বাকি সবগুলাই ভুল, শুদ্ধ জানতে চাওয়া হয়েছে, তাহলে এখানে ত্রিভুজ বানানটা কি, শুদ্ধ। ত্রিভুজ বানানটা কি, এখানে ত্রিভুজ বানানটা হচ্ছে শুদ্ধ। তো আমরা ইনশাআল্লাহ প্রতিদিন এরকম নিয়মিত ক্লাস নিব। আপনারা যারা আমাদের সাইদুল স্যার পেজে বা টিউটোরিয়াল পেজে যুক্ত আছেন, অবশ্যই আপনারা এটাকে লাইক দিয়ে যারা আছেন বা ফলো দিয়ে আছেন, এটাকে দেখবেন আবার অপশনে গিয়ে ফেভারিট করা যায়। ফেভারিট যদি আপনি করে রাখেন, তাহলে দেখবেন যে এখানে যত নোটিফিকেশন আসবে সবই কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য আপনারা এটাকে একটু ফেভারিট দিয়ে রাখবেন, সবার আগে দেখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে দেখেন কোনটি শুদ্ধ বানান, এখানে ভুল ছিল, আসলে সাহিত্য বানান শুদ্ধ বানান হচ্ছে এটা। 38 নম্বর বিসিএস এটা সবগুলো অপশনই ভুল ছিল, দন্ত সনিসে বব, তারপরে আবার এখানে তয় তয় হবে। এরপরে নিচের বানানগুলো কোনগুলো সবগুলো অশুদ্ধ, দেখেন সবগুলা বলছে, আবার বলছে অশুদ্ধ। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে সবগুলা অশুদ্ধ, তার মানে এখানে দেখেন, এখানে এটা হচ্ছে আনসার। কেন এখানে ভুল, এখানে আসলে ক না হয়ে এটা হবে ব ফলা, এখানে বানানটা এখানে কি হবে, জ ফলা হবে, আর অনূর্ধ্ব বানানে কি হবে, রস্যকার হবে। এই জন্য এখানে তিনটা বানানে ভুল আছে, বলছে কোন বানান গুচ্ছে সবগুলো বানানই অশুদ্ধ। তাহলে সবগুলা যেহেতু অশুদ্ধ চাইছে, তাহলে এটার আমরা শুদ্ধ বানানটাও কি করব, ব্যাখ্যা থেকে শিখে নেব ইনশাআল্লাহ। ওকে, কথা ক্লিয়ার না, কোনো ভেজাল আছে বলেন। ওকে, নিকন, সূচ্যগ্র, অনূর্ধ্ব এগুলা সবগুলো বানানে অশুদ্ধ ছিল। নিচের কোন বানানটি অশুদ্ধ, সেটা হচ্ছে দোষী নির্দোষী। কেন, কেন অশুদ্ধ, কারণ দোষী এখানে নির্দোষ, দোষী নির্দোষ। কেন নির্দোষী হবে না, কারণ মনে রাখবেন বিধেয় বিশেষণ কখনো স্ত্রীবাচক হয় না। আচ্ছা আপনারা বলেন তো, মেয়েটি পাগল
অবলিক পাগলি হয়ে গেছে, বলেন কোনটা ঠিক? মেয়েটি, বলেন কোনটা ঠিক বলেন তো? মেয়েটি পাগল অবলিক পাগলি, তাহলে 1 নাম্বার হলো পাগল, 2 হলো পাগলি হয়ে গেছে। এখন বলেন কে কোনটা সঠিক বলবেন, 1 না 2 বলেন তো? মেয়েটি পাগল হয়ে গেছে নাকি মেয়েটি পাগলি হয়ে গেছে, বলেন কোনটা ঠিক? একটু বলেন, পাগল নাকি পাগলি? হ্যাঁ, সব লাইব্রেরিতে পাওয়া যাবে। হ্যাঁ, 100 টাকা দাম। ওকে, পাগল নাকি পাগলি বলেন তো? আচ্ছা, আপনার কি পাগল নাকি পাগলি? এই যে আব্দুল্লাহ ভাই পাগল, এটা হবে না। আপনি পাগল কেন? পাগল হবে না, এই পাগল কেমনে হয়? পাগল হবে? আচ্ছা, বলেন 1 না 2, 1 না 2 বলেন। এ মেয়েরা বলেন না কেন? মেয়েরা বলেন, মেয়েরা বলেন, মেয়েদেরকে নিয়ে প্রশ্ন মেয়েরাই বলতেছে না। আপনারা এই যে পাগলি বলছে না, জীবনেও না। শুনেন, এটা হবে মেয়েটি পাগল হয়ে গেছে। কেন বলেন তো? কারণ আমি তো মেয়েটি বললামই, আবার পাগলি হয়ে গেছে কেন বলবো? মেয়েটি তো বলছি। আর এখানে কেমন, এখানে মেয়েটি হচ্ছে উদ্দেশ্য, আর পাগল হয়ে গেছে পুরাটা হচ্ছে বিধেয়। তো আমি আগেই তো বললাম বিধেয় বিশেষণ স্ত্রীবাচক হয় না। আপনি কি বলবেন মেয়েটি অস্থির হয়ে গেছে? না, আপনি বলবেন মেয়েটি অস্থির হয়ে গেছে। আপনি কি বলবেন মেয়েটি অনাথিনী হয়ে গেছে? না, মেয়েটি অনাথ হয়ে গেছে। তার মানে হচ্ছে বিধেয় বিশেষণ স্ত্রীবাচক হয় না, অবশ্যই এখানে পাগল হইতে হবে। কি হয়েছে? পাগল। হ্যাঁ, এখানে যা আছেন সব পাগল, সব পাগল। ঠিক আছে, মেয়েরা পাগল, পাগলি বলা যাবে না। ঠিক আছে, এবার দেখেন, তবে পাগল থেকে স্ত্রীলিঙ্গ পাগলি হয়, ঠিক আছে, কিন্তু যখন আমরা বাক্যে ব্যবহার করব ওইটা বিধেয় হিসাবে, সেখানে স্ত্রীবাচক বলা যাবে না। এমনি মেয়েরা পাগলি হইতে পারে, কোনো সমস্যা নাই। গানের মধ্যে বলতে পারেন পাগলি তোর জন্য, ঠিক আছে, আবার বলতে পারেন পাগল তোর জন্য রে পাগলে মন, সমস্যা নাই। এবার দেখেন নিচের কোন বানানটি শুদ্ধ, সেটা হলো মনীষী। মনীষী বানানে কিন্তু দুইটাই কি হবে? দীর্ঘইকার হবে। মনীষী বানানে দুইটাই কি হবে? দীর্ঘইকার হবে। সিনথিয়া দেখেন, সিনথিয়া কিন্তু নিজেও স্বীকার করলো যে মেয়েটি পাগল হয়ে গেছে। দেখছেন, সিনথিয়া ইসলাম সুরভি নিজেই স্বীকার করছে যে মেয়েটি পাগল হয়ে গেছে। এই যে আবার ফাহিমা আক্তার আরেক পাগলি হয়ে গেছে, না পাগলি বলা যাবে না, পাগল, পাগল, এতে পাগল। এবার দেখেন কোনটি সঠিক বানান, নিশিথিনী। নিশিথিনী বানান মনে রাখবেন কিভাবে? 1 2 আবার 1 2 এইভাবে মনে রাখবেন। নিশিথিনী, প্রথমে রস্যই দীর্ঘই রস্যই দীর্ঘ, নিশিথিনী 1 2 1 2। হ্যাঁ, নিশিথিনী মানে কি? 1 2 1 2। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই, অবশ্যই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান কথাটা লিখেন, অথবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে অন্তত 5 জনকে মেনশন করেন। আমরা কিন্তু নিয়মিত এইভাবে ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে থাকবো। ওকে, তো এরপরে দেখেন কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা। তো এই পিপিলিকায় কামড় দিলেও আমরা 121 কল দিব। 1 মানে রস্যইকার প্রথমে, তার মানে 2 মানে কি? 2 মানে দীর্ঘইকার। ওকে, কথা ক্লিয়ার এই পর্যন্ত? বলেন ক্লিয়ার কিনা? ওকে, লেখা শেষ? তাহলে পিপিলিকা 121। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। ওর পরে আবার যুক্ত খ হবে। ওর পরে কি হবে? যুক্ত খ হবে। ওর পরে কি হবে? যুক্ত খ হবে। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। এরপর দেখেন দ্বন্দ্ব বানানে কিন্তু দুইটাই ব ফলা হবে। হ্যাঁ, দ্বন্দ্ব, এখানে ব ফলা দুই পাশেই, দুই পাশে কিন্তু ব ফলা হবে। দ্বন্দ্ব, দয়ের নিচে ব, আবার দন্ত নয় দ, তার নিচে আবার ব। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু, মনে আছে বলছিলাম 121। মুমূর্ষু মানে কত? 121। মুমূর্ষু হলে কত নাম্বারে কল দিবেন? 121 কল দিবেন। মুমূর্ষু হলে কয় নাম্বারে কল দিবেন? 121 কল দিবেন। শুশ্রূষা বানানটা দেখেন, তালব্য সরসুকার, তারপরে আবার দীর্ঘকার, তারপরে মূর্ধন্য শুশ্রূষা, ডিরেক্ট বানান চলে আসছে। সমীচীন, সমীচীন মানে দুইটাই কি হবে? দীর্ঘইকার হবে। সমীচীন মানে 22। সমীচীন মানে কত? 22। দুইটাই কি হবে? দীর্ঘইকার হবে। কথা ক্লিয়ার? ওকে, সমীচীন। শুদ্ধ বানান মুহুর্মুহু, মনে রাখবেন 1 1 1 1 1 1 1 1। মুহুর্মুহু মানে কি? 1 1 1 1। ওকে,
ওকে, ক্লিয়ার? ওকে, যারা শেয়ার করবেন শেয়ার ডান কথাটা লিখবেন। এবার দেখেন বিভীষিকা। বিভীষিকা দেখেন, বিভীষিকা হচ্ছে প্রথমে রস্বইকার, তারপরে দীর্ঘইকার, তারপরে আবার রস্বইকার। এরপর দেখেন কোন বানানটি শুদ্ধ, দেখেন পাষাণ, মূর্ধন্য। পাষাণ বানান কি হবে? মূর্ধন্য হবে। এরপরে দেখেন আমরা নত্ব বিধানের একটা বিষয় আপনাদেরকে পড়াবো, আমরা আজকে বিস্তারিত পড়াবো না, সেটা হচ্ছে একটা টেকনিক, সুপার টেকনিক লিখে রাখেন, সেটা হচ্ছে টুডে ঋষির পাঠ। টুডে ঋষির পাঠ, এই টেকনিকের মধ্যে নত্ব বিধানের সবগুলা নিয়ম দেওয়া আছে। কি কি সেটা? যেমন একটা দেখেন, আমরা যদি বলি ট বর্গের সাথে সবসময় মূর্ধন্য হয়, যেমন আমি বললাম ঘন্টা। ড এর সাথে সবসময় মূর্ধন্য হয়, যেমন কাণ্ড। রি এর পরে মূর্ধন্য হয়, যেমন ঋণ। র এর পরে মূর্ধন্য হয়, যেমন বর্ণ। ঠ এর সাথে মূর্ধন্য হয়, যেমন কণ্ঠ। কারণ এই বর্ণগুলোর সাথে কি হয়, আমরা যখন মুরব্বি দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, তাহলে এগুলোর সাথে সবসময় কি হয়? মূর্ধন্য হয়। কথা ক্লিয়ার? তাহলে টুডে ঋষির পাঠ লেখা রাখেন, টুডে ঋষির পাঠ লেখেন, টুডে ঋষির পাঠ। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? টুডে ঋষির পাঠ। এরপরে নত্ব বিধানে আমরা একটা কবিতা মনে রাখবো, যেমন চাণক্য, এখানে 42টা শব্দ আছে। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুমিনা কঙ্কন গণিকা ফণনী বিপন গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা বাণী ঘন কোন ভানপন শান গণাকুনা কন্যবান সিক কন্নিক কন্তুন কোপনি বণিক গুণ। তাহলে এখানে চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন আপনারা। আমি কবিতাটা একবার এখানে ছন্দ মিলানোর চেষ্টা করছি, বইয়ের মধ্যে এভাবে নাই, গণ মন কণিকা গণিকা মণি বেনি, এভাবে একটু মিলানোর চেষ্টা করছি। এই জন্য আপনি একটা স্ক্রিনশট দেন, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুমিনা কঙ্কন গণিকা ফণনী বিপণী গণিকা। আচ্ছা, কল্যাণ শনিদেবনী স্থানগুণ পণ্যবেনী পুণ্যবেনী। ওকে, স্ক্রিনশট ডান। স্ক্রিনশট ডান কিনা বলেন? দ্রুত দ্রুত স্ক্রিনশট দেন। ওকে, এরপরের অংশ আছে আপন লাবণ্যবান নিপুণ বনিতাবান ঘন ঘন ভানুপন শান গণাকুনা পণ্যবান শ্রী কন্নিক কন্তুন কোফনি বণিক গুণ। ওকে, লেখা শেষ কিনা বলেন? ওকে, এবার দেখেন আমাদের এই যে মূর্ধন্যর একটা নিয়ম বলি, সেটা হলো যে এই যে একটা মূর্ধন্য দিলাম আর একটা মূর্ধন্য দিলাম, দুইটা মূর্ধন্য কখনোই পাশাপাশি বসে না। দুইটা মূর্ধন্য কখনোই কি হয় না? পাশাপাশি বসে না। যেমন আপনি যদি এরকম লেখেন যে বর্ণনা, তাহলে প্রথমটা মূর্ধন্য দিচ্ছেন মানে 100% পরেরটা কি হবে? দন্তন্য হবে। এরকম ভাবে যত বানান আছে একটা নিয়ম মনে রাখবেন, দুইটা মূর্ধন্য কখনোই পাশাপাশি বসে না। তাহলে এই নিয়মটা একটু ব্যতিক্রম, একটু লিখে রাখেন, দুটো কি মূর্ধন্য কখনো কখনো কি হয় না? পাশাপাশি বসে না। দুটো মূর্ধন্য কখনো পাশাপাশি বসে না। দুটো মূর্ধন্য কি হয় না? পাশাপাশি বসে না। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলা ক্রিয়াবাচক শব্দে, বাংলা ক্রিয়াবাচক শব্দে সব সময় দন্তন্য হয়। বাংলা ক্রিয়াবাচক শব্দে সব সময় কি হয়? দন্তন্য হয়। যেমন সরেন, ধরেন,
মারেন, এগুলাতে সবসময় কি হয়? দন্ত ন হয়। তাহলে একটু লিখে রাখেন, বাংলা ক্রিয়াবাচক শব্দে সবসময় কি হয়? দন্ত ন হয়। বাংলা ক্রিয়াবাচক শব্দে সবসময় কি হয়? দন্ত ন হয়। তাহলে সরেন, ধরেন, মারেন, এগুলাতে কি হবে? সবসময় দন্ত ন হবে। ওকে। আরেকটা হচ্ছে বিদেশি শব্দে, বিদেশি শব্দে কখনো কি হয় না? কখনো মূর্ধন্য হয় না। তাহলে কোন ন হয়? দন্ত ন হয়। যেমন আমরা যদি বলি কর্নার, এটা ইংরেজি শব্দ। আমরা যদি বলি কোরআন, এটা হচ্ছে আরবি শব্দ। বুঝতে পারছেন? তাহলে বিদেশি শব্দে কখনো কি হয় না? মূর্ধন্য হয় না। তাহলে কোন ন হয়? দন্ত ন হয়। বিদেশি শব্দে সবসময় কি হয় তাহলে? দন্ত ন হয়। মনে রাখবেন, বিদেশি শব্দে সবসময় কি হয়? দন্ত ন হয়, মূর্ধন্য হয় না। বিদেশি শব্দে সবসময় কি হয়? দন্ত ন হয়। তার মানে কোন ন হয় না? মূর্ধন্য হয় না। এরপরে আমরা একটু যদি সত্য বিধানটা একটু দেখি, দেখেন সত্য বিধানে কিছু শব্দে আছে আগে থেকে মূর্ধন্য হয়, যেমন আশা, ঋষ, দোষ, দোষা, বীজ, বিশেষ, বিশেষণ, ভাষা, প্রত্যুষ, ভাষান, পৌষ, রস, মেষ, মহিষ, মহিষী, কোষ, সুরস, সন্ধ্যা, শ্মশান, রস, গন্ডু, দুই, পদুর, বর্ষ, মহিষী, সুশ্লেষ, আশ্লেষ, শর্ত, অসুদেশ, ভীষণ, পূর্ব, গসন, সুষণ, শেষ, তুষার, বর্ষণ। আপনার এটা মূর্ধন্য স্বর কবিতা সচরাচর বইতে নাই, এটা একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, এটা সাধারণত নাই। হ্যাঁ, এটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা একটা স্ক্রিনশট দেন সবাই। ওকে। এরপরে দেখেন এখানে আরেকটা স্ক্রিনশট দেন, এটা আরেকটা অংশ, ওই কবিতার আরেকটা অংশ। ওকে। এবার দেখেন বিগত প্রশ্ন নত্যবিধান থেকে দেখি, কোন শব্দে নত্য বিধি অনুসারে মর্দনার ব্যবহার হয়েছে? দেখেন, নত্য বিধি মানে কি? বিধি মানে নিয়ম। বলছে কোন শব্দে নিয়ম মেনে মর্ধন্য হয়েছে, দেখেন সেটা হবে, দেখেন প্রবণ। কেন বলেন তো? এই প্রবণে রফলা যদি থাকে সমান সমান মর্দনা, তাহলে এটা বিধি মানে নিয়ম। কিন্তু নিক্কণ এটা সভাপতি হয়েছে। তারপরে বিপণী এখানে সভাপতি হয়েছে। কল্যাণ এখানে সভাপতি হয়েছে। ওই যে কল্যাণ শোণিতমণি, আপন লাবণ্যবাণী, নিপুণ ভণিতাবাণী, হ্যাঁ, চিকন নিকন্তন, এগুলো সভাপতি হয়েছে। তাহলে এটা হবে আনসার। কারণ রফলা আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে, রফলা যেখানে মূর্ধন্য কি হবে সেখানে। ওকে। এটা একটা নিয়ম। যেমন আপনারা খেয়াল করবেন, একটা নিয়ম আছে আমাদের, সেটা হলো এরকম দেখবেন যে পূর্বাহ্ন এটা নটা নিচে, অথবা প্রাহ্ন নটা নিচে, অথবা অপরাহ্ন, হ্যাঁ, অপরাহ্ন বানান যেটা, সেখানেও কি নটা কোথায়? নিচে। কিন্তু মনে রাখবেন যে মধ্যাহ্ন বানানে পাশে, সায়াহ্ন বানানে কোথায়? পাশে। তাহলে পাশে মানে দন্তন্য, আর যদি নিচে থাকে সেটা কোন? মূর্ধন্য। এখন এটা মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন যে র আছে যেখানে, মনে রাখবেন মূর্ধন্য সেখানে, র আছে যেখানে মূর্ধন্য সেখানে। এখানে রেফ আছে মানে কি? রেফে মানে হলো র এর যমজ ভাই। আর এখানে কি র ফলা আছে মানে কি? র এর যমজ ভাই। আর এখানে সরাসরি র সশরীরে উপস্থিত। তাহলে র আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে, কিন্তু মধ্যাহ্ন সায়াহ্ন এখানে কিন্তু র নাই। র নাই মানে এখানে অবশ্যই কি হবে? দন্তন্য হবে। ঠিক না? ঠিক। তাহলে আমরা মনে রাখবো র আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে, আর ওখানে যেহেতু র নাই তাহলে সেখানে কি হবে? দন্তন্য হবে। ঠিক না? ঠিক। র আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে, র আছে যেখানে মূর্ধন্য হবে সেখানে। ঠিক না? ঠিক। ঠিক কিনা বলেন? তাহলে র, পূর্বাহ্ন, প্রাহ্ন, অপরাহ্ন সবই কি হবে? মূর্ধন্য। মূর্ধন্য মানে নিচে, আর দন্তন্য মানে পাশে। ক্লিয়ার? নিত্য মূর্ধন্য কোন শব্দে বর্তমান? আশার, আশার, ঈশ, দোষ, দোষা, বীজ, বিষয়, বিশেষণ, ভাষা। এরপর দেখেন নত্য বিধি কোন শব্দে প্রযোজ্য? অবশ্যই তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। নত্য বিধি কোন শব্দে? তৎসম শব্দে।
ক্লাসটা কেমন লাগলো একটু বলেন ক্লাসটা কেমন লাগলো, নতুন কিছু দু একটা কথা পাইছেন কিনা এটা একটু বলেন। হ্যাঁ, একটু বলেন নতুন কিছু পেয়েছেন কিনা, নতুন কিছু কি পেয়েছেন, একটু বলতে হবে নতুন কিছু পেয়েছেন কিনা। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো, যে আমাদের একটা সুখবর হচ্ছে যে রাত 9টায় কিন্তু একটা ব্যাচ শুরু হচ্ছে। কারণ অনেক শিক্ষার্থী সারাদিন ব্যস্ত থাকে, অনেকে রাতে আবার টিউশনি করে মাগরিবের পরে, অনেকেরই খালি মেসেজ আমাদের যে ফেসবুক পেজ আছে টিউটোরিয়াল পেজ বা সাইবুল স্যার পেজে, তো সেখানে মেসেজ আসে রাত 9টার ব্যাচ কবে শুরু হবে। তো রাত 9টার ব্যাচ কিন্তু আমাদের শুরু হচ্ছে অলরেডি। তো এখানে রাত 9টার যে ব্যাচটা প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেড একবারে ফুল কোর্সের কিন্তু আমাদের রাত 9টা বেশ শুরু। তাহলে কি কি আমি আবার দেখা দিচ্ছি। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড অলরেডি কিন্তু সামনে 32,000 নিয়োগের একটা সার্কুলার আসতেছে। প্রাইমারি নিবন্ধনেও প্রায় 50 থেকে 60,000 একটা বড় নিয়োগ আসবে। আর 10 থেকে 20তম গ্রেড কিন্তু সবসময় সার্কুলার থাকে, এটা আপনারা সবাই জানেন। তো এটা রাত 9টার ব্যাচ শুরু হচ্ছে। আপনি যদি প্রাইমারি কোর্স করতে চান সেটাও করতে পারবেন, আপনি যদি নিবন্ধন কোর্স করতে চান সেটাও করতে পারবেন। আর যদি আপনি একবারে এমসিকিউ প্লাস লিখিত দুইটা কোর্স করতে চান সেটাও কিন্তু আমাদের রাত 9টার একটা ব্যাচ শুরু হচ্ছে। তো এখন একটু আপনাদেরকে দেখাই দেই যে আমাদের যে কোর্সগুলা সেখানে একটু দেখেন, বিস্তারিত একটু দেখাই দেই। সেটা হলো যে আমাদের এই প্রাইমারি শিক্ষক নিয়োগের কোর্সের আমাদের ফি হচ্ছে 3,000 টাকা। ছাড়ের পরে আপনি কিন্তু 1750 টাকায় ভর্তি হতে পারবেন। নিবন্ধন 19তম নিবন্ধন কিন্তু খুব দ্রুতই সার্কুলার আসবে, সেটা কিন্তু আমাদের নর্মাল ফি হচ্ছে 3500 টাকা, এখন 1700 টাকায় ভর্তি হতে পারবেন। 10 থেকে 20তম গ্রেড এটাও কিন্তু 3500 টাকা, কিন্তু অফারে 1750 টাকায় ভর্তি হইতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে এটার সাথে আপনারা 4টা বিষয়ের হাইলাইটস পাবেন, যেটার আসলে মূল্য প্রায় 1200 টাকা। এটা কিন্তু ফ্রিতে আপনাদেরকে একবার হোম ডেলিভারি দেওয়া হবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে বসে হাইলাইটসটা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ক্লাসের উপরে কি নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে। সুতরাং আপনি ধরেন পড়লেন বা একটা ক্লাস মিস করলে ক্লাসটা রেকর্ড থাকবে, এই রেকর্ড ক্লাসটা দেখে ফেললেন, পরে আবার আপনারা কি করবেন, পরীক্ষা দিয়ে দিবেন। ঠিক আছে? তো তো দেখেন, তাহলে একটা বিষয় দেখেন, একটা বিষয় আমাদের যেটা করতে হবে, এখানে আপনারা যারা টাকা পাঠাবেন তারা অবশ্যই এই নাম্বারটাতে, বিশেষ করে 01767265758, এটা পার্সোনাল নাম্বারে আপনারা কি করবেন, সেন্ড মানি করে তারপরে আমাদের পেজে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে আপনারা কি করবেন, একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন বা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, অথবা আমাদের নম্বরে কলও দিতে পারেন, সমস্যা নাই। তবে আমি একটা বিষয় বলবো, আজকে যারা এই লাইভ, আমরা যতক্ষণ লাইভটা কাটবো না, লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন তারা এই 1700 টাকা না, তারা এগুলো যে কোনো কোর্সে আপনারা এখানে 1600 টাকায় ভর্তি হতে পারবেন। আমি আরো 150 টাকা ব্যক্তিগতভাবে কমাই দিচ্ছি, মানে 150 টাকা কমাই দিচ্ছি। আপনারা খরচও পাঠানোর দরকার নাই, শুধু 1600 টাকা এই নাম্বারে সেন্ড মানি করলে হবে। 01767, এই নাম্বারটা লেখাই আছে এখানে দেখেন, 01767265758। যারা ভর্তি হবেন তারা এখন একটু কমেন্ট করেন যারা ভর্তি হবেন। হ্যাঁ, অনেক দ্রুতই কিন্তু সার্কুলার চলে আসবে। হ্যাঁ, বনলতা সেন বলছে কবে সার্কুলার আসবে। হ্যাঁ, সার্কুলারটা কিন্তু খুব দ্রুতই চলে আসবে। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় যে আপনারা একটু সার্কুলার যেহেতু চলে আসতেছে, প্রস্তুতিটা একটু আগে থেকে নিতে হয়। তো আপনারা হচ্ছে যারা এখনই ভর্তি হবেন তারা অবশ্যই এই নাম্বারে টাকা পাঠানোর পরে অবশ্যই একটু কমেন্টে লিখে দিবেন যে পেমেন্ট ডান কথাটা। আর পাশাপাশি আপনারা কি করবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের যে পেজ আছে টিউটোরিয়াল পেজ বা মানে সাইদুল স্যার পেজ, এখানে আপনারা কি করবেন, একটু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যে পেমেন্ট ডান লিখে দিবেন। হ্যাঁ, আর বিস্তারিত যদি কেউ জানতে চান আমাদের পেজে মেসেজ করতে পারেন, মেসেজ করে আপনার মোবাইল নাম্বার শেয়ার করতে পারেন, তাহলে আমাদের যে প্রতিনিধি আছে তারা কিন্তু সরাসরি আপনাকে কল দিয়ে বিস্তারিত ইনফরমেশন জানাবে। ওকে, তাহলে একটু বলেন ক্লাসটা কেমন লাগলো। আরেকটা বিষয়, আমরা যদি ফ্রি ক্লাসে আপনাদেরকে এত বিষয় দিতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের ইংরেজি সকল ক্লাস নিবে সাইদুল স্যার, আপনাদের বাংলা সকল ক্লাস কিন্তু আমি নিচ্ছি। আর আমার কথা হচ্ছে, আমরা যদি ফ্রি ক্লাসে আমরা এত ইনফরমেশন দিতে পারি, আমরা এত আপনাদেরকে ডেডিকেশন দিতে পারি, অবশ্যই কিন্তু আমরা আমাদের যে সিক্রেট গ্রুপে যখন ক্লাস হয় সেখানে কিন্তু আমরা
প্রত্যেকটা বিষয় আপনাকে একবারে বেসিক পড়াবো, তারপরে বিগত প্রশ্ন পড়াবো, ওইটার উপর আমরা পরীক্ষা নিব, ওইটার উপরে আমরা যেটা গুরুত্বপূর্ণ মনে করবো কিছু আমরা স্পেশাল পিডিএফও দিব, অলরেডি আমরা দিয়েও দিছি কিছু পিডিএফ। তো এটা কিন্তু আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই 1600 টাকা এটা আসলে তেমন কিছু না বর্তমান সময়ে। আমরা নর্মালি যে অফলাইনে যখন পড়াই, তো আমরা কিন্তু একেবারে এক একটা শুধু বাংলায় আমি ধরেন 5,000 7,000 টাকা কোর্স করাই, অনেকে ম্যাথের স্যারা 5-6 হাজার টাকায় করায়, ইংলিশের স্যারা 4-5 হাজার টাকা করায়, কিন্তু যেহেতু এটা অনলাইনে এবং দেখা যাচ্ছে এই কারণে আমরা আপনাদেরকে হয়তো এই অফারটা দিতে পারতেছি। ঠিক আছে? তো বলছে শব্দের ক্লাস নিবেন স্যার, আপনার টেকনিকগুলো মিস করি, মনলতা সেন। হ্যাঁ, অবশ্যই শব্দের ক্লাস নিব। তাহলে আপনারা একটু পরিচিত জনকে মেনশন করে দেন, আর এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নাম্বারে আপনারা যদি টাকা পাঠাই দেন তাহলে সাথে সাথেই কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে একটু বলেন আপনারা ক্লাসটা কেমন লাগছে, আর যারা ভর্তি হবেন তারা একটু দ্রুত একটু টাকা পাঠাইয়ে আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, পেমেন্ট ডান কথাটা একটু কমেন্টে লিখে দিবেন। হ্যাঁ, ওকে, সবাই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমাদের সাথে বনলতা সেন যুক্ত আছে, জান্নাত খান রানী যুক্ত আছে, রাজিয়া সুলতানা যুক্ত আছে, এমডি আমির আব্বাস যুক্ত আছে, এঞ্জেল পুরি যুক্ত আছে। ওকে, তাহলে যারা ভর্তি হবেন তারা অবশ্যই কি করেন, টাকা পাঠানোর পরে একটু পেমেন্ট ডান কথাটা লিখে দেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে আপনারা যারা ভর্তি হবেন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা যাদের বিশেষ করে আর্থিক সমস্যা আছে, বা যারা হয়তোবা দেখা যাচ্ছে যে এই টাকার সমস্যার জন্য ভর্তি হতে পারতেছেন না, এরপরেও যাদের একটু অফার দরকার আছে বা আরেকটু যারা একটু কনসিডার, হ্যাঁ আমরা কিন্তু স্টুডেন্টদের এই বিষয়গুলো একটু দেখি। হ্যাঁ, মানে বিশেষ করে যাদের প্রকৃতপক্ষে আর্থিক সমস্যা আছে, অনেকে বলে স্যার আমার তো বিকাশে এখন 1500 টাকা আছে, আর এই মুহূর্তে না আমি একটু ভর্তি হইতেছে, এরকমও যদি থাকে ওটাও কিন্তু আমরা কনসিডার করি, তবে সেটা বাস্তবসম্মত হইতে হবে, কারণ সবাই যদি অফার চায় সবাইকে তো আসলে দেওয়াটা অনেক কঠিন। হ্যাঁ, এটা একটু আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা চাইলে আপনার এই নাম্বারে কল দিতে পারবেন। হ্যাঁ, তো দেখেন এখানে যাদের আর্থিক সমস্যা আছে তারা অবশ্যই কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এবং অবশ্যই অবশ্যই কি করবেন, টাকাটা অবশ্যই আপনারা কি করবেন, পাঠাই দিবেন। ঠিক আছে? এচআর রূপালী বলছে অনেক অনেক ভালো লাগছে স্যার ক্লাস। বনলতা সেন বলছে আপনার ক্লাস মানে আগুন স্যার। ওকে, এবং কে কোথা থেকে ক্লাস করছেন একটু বলেন তো, আমরা একটু বলে দেই যে কে কোথা থেকে ক্লাস করছেন। হ্যাঁ, একটু একটু কমেন্টে বলেন, বলেন কে কোথা থেকে ক্লাসটি করছেন, একটু কমেন্টে বলে দেন কে কোথা থেকে ক্লাস করছেন। আমরা লাইভটা এখনই শেষ করব, আমরা ক্লাসটা এখনই শেষ করব, একটু কমেন্টে বলে দেন কে কোথা থেকে ক্লাস করছেন। ওকে, তাহলে অবশ্যই অবশ্যই কি করবেন, আগামীকাল যারা 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিবেন। আচ্ছা শোনেন, এটা একটু বলে দিলাম, যারা আগামীকালকে 11টার মধ্যে টাকা পাঠাবেন তারা 1600 টাকায় ভর্তি হইতে পারবেন, 4টা হাইলাইটস পাবেন, এবং সাথে সাথে সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে দিব। তাহলে অবশ্যই আগামীকাল সকাল 11টার মধ্যে, বেলা 11টার মধ্যে কি করতে হবে, টাকা পাঠিয়ে দিতে হবে, এবং অফার পেতে চাইলে অবশ্যই এই নাম্বারে কি করবেন, যোগাযোগ করবেন। ঠিক আছে? তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করতেছি। কে কোথা থেকে ক্লাসটা করলেন একটু কমেন্টে জানাই দেন, পরবর্তীতে কোন টপিকে ক্লাস চান সেটা একটু বলে দেন। সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।